ইস্ট বেঙ্গলের ম্যাজিশিয়ানকে নিয়ে কিন্তু জামশেদপুর ম্যাচের আগে বেশ কিছুটা চিন্তা বাড়ল। কেভিন কি ফিরবে ইস্ট বেঙ্গলে, নাকি পরিবর্তক প্রয়োজন অস্কারের? ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু এবার কঠিন চ্যালেঞ্জ শুরু হতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। মূলত আলোচনা রয়েছে ইস্ট বেঙ্গলকে নিয়ে, বিদেশি প্লেয়ার স্বদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলার রয়েছে, ইস্ট বেঙ্গলের নতুন টুর্নামেন্ট আইএসএল নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের আইএসএল এর ম্যাচ নিয়ে, নজর ছিল ওড়িশা এফসির দিকে, কারণ ওড়িশার অবস্থা সব থেকে খারাপ যতগুলো দল খেলছে তাদের মধ্যে। কারণ ওড়িশা তো তারা দল গঠন করেছে একদম শেষের দিকে এসে, শেষ মুহূর্তে তারা কয়েকটা প্লেয়ার সাইনিং করেছে এবং তারা প্র্যাকটিস করেছে মাত্র 6 দিনের প্রস্তুতিতে তারা কিন্তু প্রথম ম্যাচ খেলে ফেললো। আমি বলবো প্রথম ম্যাচ 6 দিনের প্রস্তুতিতে তারা খুব ভালো খেলেছে, কারণ এই কম সময়ের মধ্যে দলকে রেডি করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেই জায়গায় তারা প্রথম ম্যাচটাও খেলে ফেললো। ইন্টারকাশি যারা আই লিগ চ্যাম্পিয়ন দল এবং যারা প্রমোট হয়ে তারা আইএসএল এসেছে তাদের বিরুদ্ধে, যেখানে কিন্তু বিদেশি যথেষ্ট ভালো রয়েছে, গোলকিপার থেকে শুরু করে স্ট্রাইকার, মিডফিল্ডার, সমস্ত জায়গা বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ারদেরও কিন্তু ভেরিয়েশান রয়েছে। তো সেই জায়গায় তাদের বিরুদ্ধে ওড়িশা এফসি কিন্তু আজকে গোল শূন্য ড্র করলো, এবং আজকের ম্যাচটা প্রথম ম্যাচ এই বছর আইএসএলে এরকমই ম্যাচ হলো যেই ম্যাচে কিন্তু গোল শূন্য ড্র হলো। ওড়িশা এফসি প্রথম ম্যাচেই একটা পয়েন্ট নিয়েছে, এটা কিন্তু সব থেকে পজিটিভ ব্যাপার। ইন্টারকাশি তারাও কিন্তু আজকে একটা পয়েন্ট পেয়ে গেল। ইন্টারকাশির আর একটা ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যে তাদের ফরেন যে গোলকিপার ছিল তাকে প্রথম ম্যাচেই রেড কার্ড দেওয়া হয়েছিল, সরাসরি রেড কার্ড। আমি বলেছিলাম সরাসরি রেড কার্ড এটা হবে না, এটা হয়তো কার্ডের রং পরিবর্তন হবে। পরবর্তী সময় ইন্টারকাশি তারা অ্যাপিল করে এবং সেই অ্যাপিলে কিন্তু রায় এসেছে এবং সেটা ইয়েলো কার্ড হিসাবে মার্জিত হয়েছে। তো ইয়েলো কার্ডের কারণে কিন্তু সে আজকে খেলেছে, কোনো রকম অসুবিধা নেই। রেড কার্ড হলে তাদের জন্য চাপ হতো এবং তারা কিন্তু খেলেছে, তারাও খারাপ খেলেনি, কিন্তু আমি বলবো ওড়িশা ভালো খেলেছে। এবং পারফরমেন্স নিয়ে কথা বললে ওড়িশা 8টা গোলমুখী শট নিয়েছে, সেখানে একটাই শট অন টার্গেট ছিল। ইন্টারকাশি 7টা শট নিয়েছে, 2টো শট অন টার্গেট ছিল। দুটো দল বল যদি বলা হয়, ওড়িশা এফসি 40% এবং সেখানে ইন্টারকাশি তারা 60% বল পজিশন নিয়ে খেলেছে। বেশ কিছুটা ফিজিক্যাল ফুটবলই দুটো দল খেলেছে, যেখানে ওড়িশা 10টা ফাউল, তারা ইন্টারকাশি তারা 14টা মতন ফাউল করেছে। তো ওভারঅল ভালো খেলা হয়েছে, কিন্তু আমি বলবো ওড়িশা এফসি তারা কিন্তু যথেষ্ট ভালো করেছে এবং তাদের দলে যে সমস্ত প্লেয়ারদের সাইন করানো হয়েছিল তারা মোটামুটি ঠিকঠাকই খেলেছে। ভিপি সুহের সে ফিজিক্যাল এবিলিটি ইউজ করার চেষ্টা করছিল। রোহিত কুমার মিডফিল্ড যথেষ্ট ভালো খেলেছে। রহিম আলীর খেলা দেখে আজকে যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। তো ওভারঅল কিন্তু আজকের খেলা বেশ ভালো হয়েছে। তোমরা কীরকম এনজয় করেছো আমাকে কমেন্টে জানিও। তো এর ছাড়া যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলের সামনে যে বড় চ্যালেঞ্জ শুরু হচ্ছে, আগামীকাল সকালই ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে সেসা ফুটবল একাডেমির সঙ্গে। যেই ম্যাচগুলো ইস্ট বেঙ্গল খেলবে কিন্তু নাভি মুম্বাই থেকে, সেখানে পরপর ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে। কাল থেকেই শুরু হচ্ছে সকাল 8টায়, কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব সব কিছু ঠিকঠাক থাকলে লাইভ আসার, একসাথে ম্যাচ দেখার। এবং প্রথম ম্যাচ সেসা যথেষ্ট কঠিন প্রতিপক্ষ, তারপর তো নর্থ ইস্ট রয়েছে, ডেম্পো রয়েছে, পাঞ্জাব রয়েছে, সবাই কঠিন প্রতিপক্ষ। সেসাও কিন্তু একদম আননোন এবং সেসাও কিন্তু যথেষ্ট ভালো দল, তাদের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে। তো যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের এই যে ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ সেসার বিরুদ্ধে রয়েছে, ম্যাচের স্কোর লাইন কী হবে, যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই যারা এখন স্কোর লাইনের প্রেডিকশান এখনও করোনি অবশ্যই প্রেডিকশান করো। আর মোহনবাগান ম্যাচের অনেকেই প্রেডিকশান করেছিল, সেরকম কারোরই মেলেনি, সেই কারণে তাদের কারোরই নাম আমি শেয়ার করতে পারছি না। তো এরপর যদি আমরা সরাসরি কথা বলি ইস্ট বেঙ্গলের সিনিয়র ফুটবল দল নিয়ে, সামনে ইস্ট বেঙ্গলের রয়েছে জামশেদপুর ম্যাচ, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একদম অ্যাসিড টেস্ট ম্যাচ হবে। কারণ প্রথম দুটো ম্যাচে আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল ভালো খেলেছে। নর্থ ইস্ট এমন কিছু এবছরে দল গঠন করেনি, বিদেশিও তাদের নেই। তো সেক্ষেত্রে নর্থ ইস্টের বিরুদ্ধে খুব ভালোভাবে জয় এসেছিল। দ্বিতীয় ম্যাচেও কিন্তু দিল্লি এফসির বিরুদ্ধে ভালো ম্যাচ হয়েছে, কিন্তু
যে জামশেদপুর ম্যাচ কঠিন চ্যালেঞ্জ হবে, কারণ তাদের কাছে বিদেশি প্লেয়ার রয়েছে এবং এক্স ইস্ট বেঙ্গলের খেলে যাওয়া সমস্ত প্লেয়াররা রয়েছে, সেখানে ম্যাচটা অত্যন্ত কঠিন হবে। তো সেই ম্যাচের আগেই কিন্তু জোর কদমে অনুশীলন শুরু করে দিল অস্কার ব্রুজন। তো এই জায়গাতেই কিন্তু একটা আজকে চিন্তার কারণ সামনে এলো, যদিও ফাইনালি সে কেন এরকম প্র্যাকটিস করলো সেটা নিয়ে হয়তো এখনও আপডেট আসেনি, এলে তোমাদের জানিয়ে দেবো। তো আপডেটটা কি তোমাদের সঙ্গে শেয়ার করি, অলরেডি তোমরা অনেক জায়গা থেকে শুনে নিয়েছো। সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা, যে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠের একদম মেন চালিকা শক্তি এবং যাকে ম্যাজিশিয়ান বলা হচ্ছে, সেই মিগুয়েলকে কিন্তু আজকে দেখা গেল সাইড লাইনে মূলত রিহ্যাব করতে। তাহলে কি তার কোনো ম্যাচে ইনজুরি লেগেছে, তার কোনো রকম সমস্যা, নাকি তাকে কোনো রকম অত্যন্ত তাকে নিয়ে ঝুঁকি নেওয়া নয়, তাকে কিছুটা বাঁচিয়ে রাখার জন্যই মূলত হালকা রিহ্যাব করে সে সময় কাটিয়েছে, সেই ব্যাপার নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই যে তার কোনো ইনজুরি লেগেছে কি। সলের ব্যাপারটাও আমরা দেখেছিলাম, প্রথমে পেট খারাপ, তারপরে একটা তার পায়ে হালকা লেগেছিল, সেই কারণে লাস্ট ম্যাচ মিস করেছে। তো সেই সল ক্রেসপোর সঙ্গে কিন্তু মিগুয়েল তারা কিন্তু সাইড লাইনেই মূলত তারা তাদের প্র্যাকটিস করেছে। আজকে যে প্র্যাকটিসটা হয়েছে এখানে দেখে কিন্তু একটু ডাউট লাগছে, মিগুয়েল যদি না খেলে তাহলে মাঝমাঠে খেলবে কে, এটা কিন্তু একটা চাপের ব্যাপার। তো অ্যান্টন মাঝমাঠে খেলতে পারে, সে রিসেন্ট টাইমে মাঝমাঠে খেলেছে, তাকে হয়তো একটা অপশান হিসাবে ব্যবহার করতে পারে, কিন্তু মিগুয়েল একটা থাকার একটা অন্য প্লেয়ার সেই জায়গায় নেওয়াটা যথেষ্ট চাপের ব্যাপার। আশা করছি তার যেন কোনো রকম সমস্যা না হয়, সম্পূর্ণ ফিট অবস্থাতেই যেন সে মাঠে অন্তত থাকে। তার মাঠে থাকাটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ তাকে আমরা দেখেছি দুটো ম্যাচেই তাকে গোল করতে দেখেছি, অ্যাসিস্ট করতে দেখেছি, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার হিসাবে সে খেলছে, তার মাঠে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে অপোনেন্ট হিসাবে মাথি তালাল থাকবে, যেও কিন্তু ইস্টবেঙ্গলে খেলে যাওয়া, তো সেই লড়াইটা আমরা দেখতে চাই। আশা করছি কোনো রকম চিন্তার হয়তো কোনো রকম কারণ নাও থাকতে পারে। তো দেখা যাক, তবুও আমরা আপডেট নেওয়ার চেষ্টা করছি, যদি কোনো রকম কিছু আপডেট থাকে সেটা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এছাড়া সল ক্রেসপোকেও আশা করা হচ্ছে পরের ম্যাচে হয়তো ফার্স্ট 11-এ না দেখা গেলেও বেঞ্চে রাখা হতে পারে, অর্থাৎ জামশেদপুর ম্যাচে সল ক্রেসপো ফেরার একটা পসিবিলিটি রয়েছে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো মোটামুটি কালকে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে এই দুজন প্লেয়ার কীরকম অবস্থায় রয়েছে, তাদের কবে থেকে পাওয়া যাবে। এবং নাওরে মহেশ সিং, তাকে দেখেও আজকে বেশ পজিটিভ লেগেছে, সে কিন্তু আজকে বল পায়ে অনুশীলন করেছে। আশা করা যাচ্ছে জামশেদপুর ম্যাচে তাকে কিছু হলেও গেম টাইম অফার করা যাবে, তাকেও বেঞ্চে হয়তো দেখা যাবে। তো যে প্লেয়ারকে নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে সেটা হচ্ছে কেভিন সিভিলে। তো কেভিন কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসবে, তার মধ্যে কেভিনের কিন্তু মেডিকেল রিপোর্ট একটা এসেছে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে বা অস্কার ব্রুজনের কাছে। তো সেই রিপোর্ট দেখে যতটা বোঝা যাচ্ছে তার এখনও কিছুটা সময় লাগবে, অর্থাৎ মার্চ মাসটা তার হয়তো পুরোটাই সময় লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে মার্চ মাসেও তাকে পাওয়ার সম্ভাবনা কম। যদি পাওয়া যায়, যদি খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় তাহলে ঠিক আছে, তা না হলে পাওয়ার সম্ভাবনা কম, এরকমটাই শোনা যাচ্ছে। কিন্তু ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত বিকল্প সন্ধান তো চালিয়েছিল, কিন্তু বিকল্প সাইনিং করেনি। তো অবশ্যই এই প্লেয়ার কেভিন সিভিলে সে কলকাতায় এলে তারপর তার আরও একটা টেস্ট হবে, তারপর তাকে দেখে হয়তো সিদ্ধান্ত নিতে হতে পারে, বা না নেওয়া হলেই আমি বলবো ভালো, যে তাড়াতাড়ি ফিরুক প্লেয়ারটা, সেটা হচ্ছে সবথেকে ভালো। কারণ একটা প্লেয়ার এসে মানিয়ে নেওয়া সেটা যথেষ্ট চাপের ব্যাপার। তো এই মুহূর্তে প্লেয়ার পাওয়াটাও খুব চাপের ব্যাপার এবং এই শর্ট লিগে। তো এই কেভিনকে নিয়ে একটুখানি হলেও এখন অনিশ্চয়তা রয়েছে, বাদ বাকি মোটামুটি সবই পজিটিভই রয়েছে। আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইটুকুই আপডেট দেওয়ার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।